দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ই ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা ভৌত বিজ্ঞানে রাসায়নিক বন্ধন নিয়ে আজ পাঠদান করব। রাসায়নিক বন্ধন এটা তোমাদের কাছে একেবারেই নতুন একটা ব্যাপার। তো সেই রাসায়নিক বন্ধন জানতে হলে প্রথমেই আমি কয়েকটা বিষয় তোমাদের কাছে তুলে ধরছি। তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে, যেমন দেখো এই যৌগগুলো তোমরা এর আগে নামও জেনেছো, তার সংকেত লিখেছি, সংকেতগুলো সম্বন্ধে তোমরা পড়েছি। এখন নাম জানো যৌগের, তার সংকেতও জানো, কিন্তু এই যৌগগুলোতে যে যে পরমাণু আছে সেটাও তোমরা জানো। জলের সংকেত H2O, খাদ্য লবণ সংকেত NaCl, চিনি C12H22O11। আমি তিনটে রেখেছি, কিন্তু পৃথিবীতে আমাদের চোখের সামনে যে সমস্ত পদার্থ আমরা দেখতে পাচ্ছি, সেই মৌলিক যৌগিক মিশ্র, তার মধ্যে যৌগিক পদার্থগুলো সাধারণত ফর্মুলা হয়। এখন এদের এই ফর্মুলাগুলো তৈরি হয়েছে পরমাণু দ্বারা, সেটা আমরা জানি, কিন্তু এই পরমাণুগুলো যে জোটবদ্ধ হয়ে এই অণু তৈরি করলো, সেটা কিভাবে তৈরি করলো, কেন পরমাণুগুলো নিজেদের মধ্যে জোটবদ্ধ হয়ে আছে, সেটাই জানার জন্য কিন্তু আমাদের জানা দরকার রাসায়নিক বন্ধন। যা কিছুই আমরা দেখি সবই কিন্তু পৃথিবীতে আবিষ্কৃত এখনো পর্যন্ত যে প্রাকৃতিক মৌলগুলো আছে, তার মধ্যে 30-35টা মৌল নিজেদের মধ্যে ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমেই কিন্তু বিভিন্ন যৌগ তৈরি করেছে। তো এই যৌগগুলোর মধ্যে যে অণু হয়, সেই অণুগুলো তৈরি হয়েছে পরমাণু দ্বারা, সেটাও তোমরা জানো। এখন এই পরমাণুগুলো জোটবদ্ধ হয়ে যে অণুর রূপ ধারণ করেছে, সেটার মূলে আছে রাসায়নিক বন্ধন। তাই রাসায়নিক বন্ধন বলতে কি, যা সংক্ষেপে বললে বোঝায় দুই বা তার বেশি সংখ্যক পরমাণু যখন নিজেদের মধ্যে যে আকর্ষণ বলের দ্বারা জোটবদ্ধ হয়ে স্বাধীন সত্তা বিশিষ্ট অনুরূপে অবস্থান করে এবং যৌগ তৈরি করে, সেই আকর্ষণ বলকেই বলবো আমরা, পরমাণু পরমাণুর মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণ বলকেই আমরা বলবো রাসায়নিক বন্ধন। তো এই রাসায়নিক বন্ধন অর্থাৎ অণুগুলো জোটবদ্ধ হয়ে, পরমাণুগুলো জোটবদ্ধ হয়ে যে অণু তৈরি করলো, যেমন জলের অণু দিয়েছি, সোডিয়াম ক্লোরাইড, চিনি। এই জলের মধ্যে দেখো দুটো হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু। খাদ্য লবণের মধ্যে দেখো একটা সোডিয়াম পরমাণু, একটা ক্লোরিন পরমাণু। আবার চিনির মধ্যে দেখো, চিনিটা বড় সংকেত, 12টা কার্বন পরমাণু আছে, 22টা হাইড্রোজেন পরমাণু আর 11টা অক্সিজেন পরমাণু। এদের মধ্যে তাহলে এক ধরনের আকর্ষণ বল, যাকে আমরা এখনই বললাম রাসায়নিক বন্ধন। তাহলে কিভাবে এই বন্ধনগুলো তৈরি হয়েছে সেটা জানতে গেলে আমাদের রাসায়নিক বন্ধনের প্রকারভেদ জানতে হবে। রাসায়নিক বন্ধন বিভিন্ন যৌগের অণুগুলো বিশ্লেষণ করে দেখা গেছে প্রধানত 5 রকমের রাসায়নিক বন্ধন হয়। 1, আয়নীয় বা তড়িৎযোজী বন্ধন। 2, সমযোজী বন্ধন। 3, অসমযোজী বন্ধন। 4, হাইড্রোজেন বন্ধন। আর সর্বশেষ তখন ধাতব বন্ধন। আমাদের দশম শ্রেণীর সিলেবাসে শুধুমাত্র
সরলীকৃত করার জন্য বিষয়গুলো, এত বেশি তোমাদের ক্ষেত্রে জানার দরকার নেই। তড়িৎযোজী আয়নীয় বন্ধন আর সমযোজী বন্ধন, এই দুটো বন্ধন নিয়েই তোমাদের শ্রেণীতে আলোচনার স্কোপ রয়েছে। আমি এই তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন কি, তার উদাহরণ কি, কিভাবে এই বন্ধন সৃষ্টি হয়েছে তা নিয়ে আস্তে আস্তে প্রবেশ করছি। এই তড়িৎযোজী বন্ধন আর সমযোজী বন্ধন, এখন এই রাসায়নিক বন্ধন সৃষ্টির মূলে যে পরমাণু, যা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অণু যার স্বাধীন সত্তা আছে, অর্থাৎ প্রকৃতিতে পরমাণু অবস্থান করে না স্বাধীনভাবে, ব্যতিক্রম আছে বলছি, কিন্তু অণুরা অবস্থান করে, অণুগুলো থেকেই বিভিন্ন পদার্থের সৃষ্টি হয়। এক্ষুনি বললাম পরমাণুরা স্বাধীনভাবে অবস্থান করে না, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে একক পরমাণু রূপে অবস্থান করে আমাদের পৃথিবীতে শুধুমাত্র নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন আর জেনন। এই নোবেল গ্যাসগুলো হচ্ছে কি না, এরা অণু গঠন করে না, পরমাণু রূপেই অবস্থান করে, অর্থাৎ এদেরকে আর রাসায়নিক বন্ধন গঠিত হয় না। প্রশ্ন হলো কেন এদের মধ্যে রাসায়নিক বন্ধন গঠিত হয় না? কেননা এই হিলিয়াম বাদ দিয়ে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এদের সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। দেখা গেছে যে যে সমস্ত মৌলের সর্ববহিস্থ কক্ষ মানে ইলেকট্রন বিন্যাস করলে যে সবশেষ যে কক্ষ থাকে ওই মৌলের, সেই কক্ষে যদি 8টা ইলেকট্রন থাকে, আর হিলিয়ামের ক্ষেত্রে 2টো ইলেকট্রন থাকলে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষ যদি 8টি বা 2টো ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সেই মৌলের পরমাণু সবচেয়ে সুস্থির বা স্থায়ী হয়। তাই যেহেতু এই নিষ্ক্রিয় মৌলগুলো, এদের বাইরের পক্ষে 2টো বা 8টি ইলেকট্রন আছে, এরা প্রকৃতিতে নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া করে না, অন্য কারোর সঙ্গে সংযুক্ত হয় না। ব্যতিক্রম জেননের এখনো পর্যন্ত বেশ কিছু যৌগ আবিষ্কৃত হয়েছে। তার কারণ হচ্ছে তাদের আকার এবং তারা আয়নায়ন বিভব তুলনামূলকভাবে কম বলে জেননের কিছু যৌগ পাওয়া গেছে, কিন্তু অন্যান্য যে নিষ্ক্রিয় মৌলগুলো তাদের কিছু যৌগ পাওয়া যায়নি বা যৌগ তৈরি করতে পারে না। তার কারণ হচ্ছে তাদের ওই বাইরের কক্ষ পূর্ণ হয়ে আছে। তা এখান থেকে একটা ধারণা তৈরি করে বিজ্ঞানীরা এগিয়ে গেল, তাহলে সমস্ত মৌলের, অন্যান্য মৌল যাদের বাইরের কক্ষে 2টো বা 8টা ইলেকট্রন নেই, তারা চাইছে সবাই ওই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মতো স্থায়িত্ব লাভ করতে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসগুলোর বাইরের কক্ষে 2টো ইলেকট্রন বা 8টা ইলেকট্রন হতে চাইছে। এই 8টা ইলেকট্রন হওয়ার প্রবণতা সমস্ত মৌলে, আমরা 1 থেকে একে হাইড্রোজেন, 92তম মৌল ইউরেনিয়াম, 1 থেকে 92তম প্রাকৃতিক মৌলগুলো সবাই কিন্তু তার সর্ববহিস্থ কক্ষে 8টি বা 2টি ইলেকট্রন করতে চায়। অষ্টক সূত্র সম্বন্ধে বলি। অষ্টক সূত্র হচ্ছে সমস্ত পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে 8টি ইলেকট্রন গ্রহণ করে বা 8টি ইলেকট্রন পূর্ণ করার যে প্রবণতা, তাকেই বলা হয় অষ্টক সূত্র। নিষ্ক্রিয় মৌলগুলো অষ্টক সূত্র পূর্ণ হয়ে আছে, অন্যান্য মৌলগুলো যাদের বাইরের কক্ষে 8টি ইলেকট্রন নেই, তারা সবাই 8টি ইলেকট্রন পূর্ণ করতে চাইছে। হয় কি করে? হয় অন্য কারোর কাছ থেকে, অন্য কোনো পরমাণুর কাছ থেকে ইলেকট্রন নিয়ে 8টি পূরণ করবে, অথবা নিজের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন নির্গত করে তার আগের কক্ষের 8টি ইলেকট্রন রূপে শো করতে চাই। কেন না ওই নিষ্ক্রিয় বিকাশের মতো তারা স্থায়িত্ব লাভ করতে চাইছে। আর দ্বৈত সূত্র হচ্ছে
হিলিয়ামের মতো, হিলিয়ামের পর্যায় সারণীতে হিলিয়ামের নিকটবর্তী যে মৌলগুলো আছে হাইড্রোজেন, লিথিয়াম ও বেরিলিয়াম, এরা কিন্তু অষ্টপূর্তি হয় না, এরা 8টা ইলেকট্রন নিতে পারে না। এদের বাইরের কক্ষে প্রথম যে কক্ষ আছে কে কক্ষে 2টো ইলেকট্রন করতে চায় ওই হিলিয়ামের মতো স্থায়িত্ব লাভের জন্য। আর হিলিয়ামের মতো স্থায়িত্ব লাভের জন্য বাইরের কক্ষে 2টো ইলেকট্রন নিয়ে যাতে স্থায়ী হয় তাকে আমরা বলি দ্বৈত সূত্র। তাহলে আমরা আবার ফিরে আসি রাসায়নিক বন্ধনে। মূল কারণটা হচ্ছে পরমাণুগুলির সর্ববহিস্থ কক্ষে 8টি বা 2টো ইলেকট্রন হওয়ার প্রবণতার নিরিখে তারা হয় ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন বর্জন করে। প্রথমেই আমরা জানব তড়িৎযোজী বন্ধন। ইলেকট্রন গ্রহণ বর্জনের মধ্য দিয়ে এই তড়িৎযোজী রাসায়নিক বন্ধনটা কিভাবে তৈরি হয়। প্রথমেই বলে রাখি এই তড়িৎযোজী বন্ধন তৈরি হয় তড়িৎযোজ্যতা ক্ষমতা প্রকাশের মধ্য দিয়ে ধাতু এবং অধাতু ধাতু এবং অধাতুর মধ্যে অর্থাৎ ধাতব পরমাণু ও অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মধ্য দিয়ে যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে তড়িৎযোজী যৌগ সাধারণভাবে। তাহলে কেন হয় তারপরে আমি সংজ্ঞায় যাব। ধাতুদের দেখবে সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা হয় 1 নয় 2 অথবা 3, আর অধাতুদের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 4 5 অথবা 6 অথবা 7। তাহলে ধাতুরা তার সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলো 8টি পূর্ণ করার জন্য বা 1 2 পূর্ণ করার জন্য কি করে ইলেকট্রন তারা ত্যাগ করে। আর অধাতুরা কি করে না, যেহেতু তার বাইরের কক্ষে 4 5 6 4 অথবা 5 অথবা 6 অথবা 7টা ইলেকট্রন থাকে, তারা 8টি পূর্ণ করার জন্য ইলেকট্রন তারা গ্রহণ করে তারা নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। এবং এই ইলেকট্রন বিন্যাস যখন নিষ্ক্রিয় গ্যাসের মতো লাভ করলো, তারা কিন্তু আর পরমাণু থাকলো না, তারা আয়নে রূপান্তরিত হয়ে গেল। ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন, আর অধাতুগুলি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, হয়ে তারা 8টি করে ইলেকট্রন বাইরের কক্ষে পায়। এবং ক্যাটায়ন ও অ্যানায়ন নিশ্চয়ই বলতে পারবে তোমরা, ক্যাটায়ন ও অ্যানায়ন যদি কাছাকাছি থাকে অর্থাৎ ধনাত্মক আয়ন আর ঋণাত্মক আয়ন যদি কাছাকাছি থাকে, তখন তারা কি করবে পরস্পরকে আকর্ষণ করবে। একে বলা হয় স্থির তাড়িতিক আকর্ষণ। এই স্থির তাড়িতিক আকর্ষণের দ্বারা তারা জোটবদ্ধ হয়ে যৌগ রূপে অবস্থান করে, তাকে আমরা বলি তড়িৎযোজী যৌগ। এবং এই যে স্থির তাড়িতিক আকর্ষণের দ্বারা তারা যুক্ত হওয়ার যে ক্ষমতা, একে বলে তড়িৎযোজ্যতা। এবং এই তড়িৎযোজ্যতার সৃষ্টির ফলে যে বন্ধন তৈরি হয় তাকে বলে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। তাহলে আরেকবার আমরা এই সংজ্ঞাগুলোকে জেনে নিই যে তড়িৎযোজী বন্ধন বা তড়িৎযোজ্যতা কাকে বলে। দুটি পরমাণু তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন বর্জন এবং গ্রহণের মাধ্যমে ক্যাটায়ন ও অ্যানায়নে পরিণত হয়। এই ক্যাটায়ন অ্যানায়নগুলি স্থির তাড়িতিক আকর্ষণ দ্বারা যুক্ত হয়ে
যে যৌগ তৈরি করে তাকে বলে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। এই যুক্ত হওয়ার ক্ষমতাটাকে বলা হয় তড়িৎযোজ্যতা, এবং এদের মধ্যে যে বন্ধন তৈরি হয় এই দুটো পরমাণুর মধ্যে তাকে বলবো তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন। এখন এই তত্ত্বের অর্থাৎ তড়িৎযোজী যৌগ যে তৈরি করার যে গঠনের যে ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানী কোশেলের ধারণা অনুযায়ী এইভাবে স্থিরতাড়িতিক কুলম্বীয় আকর্ষণ দ্বারা পরমাণুগুলি যুক্ত হয়ে যৌগ গঠন করে, একেই আমরা বলি তড়িৎযোজী যৌগ। এখন এই তড়িৎযোজী যৌগের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু বলি। কি বৈশিষ্ট্য? তড়িৎযোজী যৌগ তো হলো, তাই তড়িৎযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো, তার আগে আমি বলে নিই কয়েকটা উদাহরণ দিই তোমাদের, যে তড়িৎযোজী যৌগের উদাহরণ বলেছি। ধাতু এবং অধাতুর মধ্যেই রাসায়নিক বিক্রিয়া দ্বারা সাধারণত তড়িৎযোজী যৌগ তৈরি হয়। প্রথম যেটা দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড, পোটাসিয়াম ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, পটাশিয়াম ক্লোরাইড, এইরূপ শত শত তড়িৎযোজী যৌগের উদাহরণ হতে পারে। সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লুরাইড। দেখো প্রথম যে পরমাণুরা সবগুলো কিন্তু ধাতু, যাদের শেষে ইয়াম উচ্চারণ হচ্ছে, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম। অর্থাৎ এই যে তড়িৎযোজী যৌগ চেনার একটা সহজ উপায়, ধাতু এবং পরে দেখো ক্লোরিন, অক্সিজেন, ফ্লোরিন, এই যে পরমাণুগুলো ছিল অধাতু। অর্থাৎ ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন তৈরি হয়, যৌগ তৈরি হয়, সেটা হচ্ছে কিন্তু তড়িৎযোজী বন্ধন। এবং বোঝার সহজ উপায় হলো ধাতু এবং অধাতু থাকবে। ধাতু চিনব কি করে? ধাতু নামের শেষে ইয়াম উচ্চারণ হবে, সোডিয়াম। আর অধাতু তো ইয়াম থাকবে না, এরা ক্লোরিন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। নাইট্রোজেন ঘটিত একটা দেখো, যেমন ম্যাগনেসিয়াম নাইট্রাইড Mg3N2, এটাও কিন্তু তড়িৎযোজী যৌগ। তাহলে তড়িৎযোজী যৌগের উদাহরণ আমরা জানলাম। তাহলে এই যৌগগুলো কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলছি। এই যৌগগুলো তৈরি তো হলো, এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, তৈরি তো হওয়ার পরে বৈশিষ্ট্যগুলো কি এরা প্রদর্শন করে। প্রথমত বলে রাখি, যেহেতু এরা দুটো বিপরীত আয়ন আকৃষ্ট হয়ে যৌগরূপে অবস্থান করছে, এদেরকে প্রকৃতপক্ষে কিন্তু অনুরূপে অবস্থান করে না। তাই বলা হয় তড়িৎযোজী যৌগগুলোর স্বতন্ত্র কোনো অণুর অস্তিত্ব নেই, অনুরূপে বলা যায় না। তাই সোডিয়াম ক্লোরাইড এটা অণু না বলে যৌগ বলা হয়। তড়িৎযোজী যৌগকে সাধারণত অণু হিসাবে আমরা বলি না, তাই এদের আণবিক ভরও বলা হয় না। যেহেতু এদের স্বাধীন স্বতন্ত্র অস্তিত্ব নেই বলে এদের আণবিক ভর বলা হয় না, এদের সংকেত ভর বা সংকেত ওজন রূপে এদের প্রকাশ করা হয়। এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর বৈশিষ্ট্য বলি, এরা যেহেতু দুটো বিপরীত আধান আকৃষ্ট হয়ে যুক্ত হয়ে আছে, দৃঢ়ভাবে যুক্ত হয়ে থাকে, দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তাই এদের অবস্থান হয় সাধারণত কঠিন এবং শক্তপোক্ত হয়। এদের অণুগুলো সহজে ভাঙা যায় না, কঠিন এবং দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। কঠিন দৃঢ়ভাবে আবদ্ধ থাকার ফলে এদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এই যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি হয়। এরা ধ্রুবীয় বা পোলার হয়। তিন নম্বর বৈশিষ্ট্য, এরা ধ্রুবীয় পোলার হয়, অর্থাৎ এদের চার্জ থাকে, ক্যাটায়ন অ্যানায়ন যৌগের মধ্যে চার্জ থাকায় এরা জলে সহজে দ্রবীভূত হয়। কিন্তু অজৈব দ্রাবক যেমন বেনজিন, কার্বন ডাইসালফাইড, কার্বন টেট্রাক্লোরাইড মধ্যে এরা সহজে দ্রবীভূত হয় না, প্রধানত দ্রবীভূত হয় না। আরেকটা বৈশিষ্ট্য কি না,
তড়িৎযোজী যৌগগুলো বাস্তবে কঠিন অবস্থায় আছে বলে দিয়েছি তোমাদের, স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, স্বাধীন সত্তা থাকে, তবে সেটা অনুরূপে নয়, কেলাসাকার গঠন রূপে এরা অবস্থান করে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এদের বেশি হয়, এরা তড়িৎ পরিবহন করতে পারে। অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে মানে কি, কঠিন অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না, গলিত বা দ্রবীভূত অবস্থায়, গলিত মানে কি তাপ দিয়ে গলিয়ে দেওয়া হলো, আয়নে বিভাজিত হয়ে যায়, জলে দ্রবীভূত করা হলো, আয়নে বিভাজিত হয়ে যায়, এই আয়নগুলো ভেতর দিয়ে যে তড়িৎ প্রবাহ চালনা করা যায়, এরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে। অর্থাৎ তড়িৎযোজী যৌগের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো গলিত বা দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু কঠিন অবস্থায় এরা তড়িৎ পরিবহন করতে পারে না। মুখ্য তাহলে আমরা মোট 4টে বৈশিষ্ট্য জানলাম। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এদের স্বতন্ত্র অণুর কোনো অস্তিত্ব নেই, জলে দ্রবীভূত হতে পারে, কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না, কিন্তু জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। মুখ্যত এই বৈশিষ্ট্যগুলো প্রধান বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবে তোমরা। এবার এই যৌগগুলো, এই তড়িৎযোজী বা আয়নীয় যৌগগুলো কিভাবে গঠিত হয়েছে, বিজ্ঞানী কোসেল ইলেকট্রন ডট গঠনের মধ্য দিয়ে ব্যাখ্যা করেছেন, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। ইলেকট্রন ডট গঠন কার মত অনুযায়ী বা কার ধারণা অনুযায়ী, বিজ্ঞানী কোসেলের ধারণা অনুযায়ী ইলেকট্রন ডট গঠন কিভাবে হয় আয়নীয় যৌগে বা তড়িৎযোজী যৌগে, সেটা দেখাচ্ছে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের গঠন। তাহলে সোডিয়াম ক্লোরাইড এই যৌগটা তৈরি হয়েছে দুরকম পরমাণু দ্বারা। খুব ভালো করে শুনবে, এইটাই তোমাদের শান্ত পরীক্ষা এগুলোই আসে, গঠন এবং সেটা কোন যোজী যৌগ, সেই গঠনটা কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেটা দেখাচ্ছে। তাহলে দু রকমের পরমাণু আছে, সোডিয়াম আর ক্লোরিন। তাহলে সোডিয়ামকে লিখলাম প্লাস ক্লোরিন লিখলাম। এখন আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু মনে রাখতে হবে। আমরা কয়েকটা এই রাসায়নিক বন্ধন করতে গেলে কিন্তু বেশ কিছু তোমাদের লেভেলের বেশ কিছু মৌলের পরমাণু ক্রমাঙ্ক অবশ্যই মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতেই হবে। আমি কয়েকটা লিখে দিচ্ছি, মনে রাখো। যেন হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 1, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, যেগুলো লাগবে সেগুলোই দিচ্ছি। ফ্লোরিনের 9, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, ফসফরাস 15, পটাশিয়ামের 19 আর ক্যালসিয়ামের 20। আপাতত এই মৌলগুলো যদি তোমাদের জানা থাকে, আর ক্লোরিনের একটা দিয়ে দিই এখানে, ক্লোরিনের 17, ক্লোরিন 17। মুখ্যত এই মৌলগুলোর পরমাণু ক্রমাঙ্ক যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু এই যৌগগুলোর গঠন করতে খুব সহজ হবে। কারণ ইলেকট্রন বিন্যাসটা এর আগের অধ্যায় পর্যায় সারণীতে আমরা এবং পরমাণুর গঠনে নবম শ্রেণীতেও আমরা শিখে এসেছি যে পরমাণুগুলোর ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয়। পরমাণু ক্রমাঙ্ককে থেকে আমরা কে, এল, এম, এন, ও যে সমস্ত কক্ষ আছে সেই কক্ষগুলোতে ইলেকট্রন বিন্যাস আমরা করতে শিখেছি। তো সেই ইলেকট্রন বিন্যাসগুলো কিন্তু অবশ্যই লাগবে। দেখো, আমরা জানি, ফিরে আসি সোডিয়াম ক্লোরাইডের গঠনে। আমরা জানি সোডিয়াম ক্লোরাইডের ক্রমাঙ্ক হচ্ছে 11। তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? সংক্ষেপে লিখলে 2
8 1, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হবে। এই ক্রমাঙ্কটা লিখেছি, নাও লিখতে পারো যদি মাথায় থাকে, সরাসরি 2 8 1 লিখলে। এবার দেখ ক্লোরিন, ক্লোরিনের কত জানি আমরা 17, তাহলে কি হবে ইলেকট্রন বিন্যাস 2 8 7। কি হলো, সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিচে দেওয়া হয়েছে 2 8 1, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস নিচে দেওয়া আছে, তার ক্রমাঙ্ক 17 2 8 7। এবার দেখো আমি প্রথমেই বলেছিলাম আয়নীয় বন্ধন তৈরি হয় পরমাণুর ইলেকট্রন আদান প্রদান বা গ্রহণ বর্জনের মাধ্যমে। কেন গ্রহণ বর্জন করছে না, ওই নিষ্ক্রিয় মৌলের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইছে, অর্থাৎ বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করবে। তাহলে সোডিয়ামের আছে 2 8 1, বলেছিলাম 1 2 3 যদি ইলেকট্রন থাকে তার ইলেকট্রন বর্জন করে। এই একটা, এই বাইরের কক্ষে তার একটা ইলেকট্রন, এই একটাকে দেখানো হবে একটা ডট দিয়ে, একটা ইলেকট্রন। ক্লোরিনের কতগুলো আছে বাইরের কক্ষে 7টা আছে, এই 7টাকে দেখাবো 2 4 5 6 7। এখন গ্রহণ বর্জন, তাহলে সোডিয়ামের আছে বাইরের কক্ষে একটি ইলেকট্রন, এর একটা বেশি ইলেকট্রন আছে, যদি একটা ত্যাগ করে দেয় তাহলে কি হবে 2 8, নিষ্ক্রিয় মৌলের নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারবে। অপরদিকে ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে আছে 7টা ইলেকট্রন, এ চাইছে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন পেলে এ কিন্তু আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ বাইরের পক্ষে 8টা ইলেকট্রন হবে। তাই ইলেকট্রন একজন নিতে চাইছে আর একজন ছাড়তে চাইছে। ফলস্বরূপ কি হবে, এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করব, সোডিয়াম থেকে এগুলো ইলেকট্রন সর্ববহিষ্ঠ কক্ষে যদি ইলেকট্রন হয় তাহলে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন কাকে দেওয়া হলো, ক্লোরিন নিয়ে নিল। ফলে পরের স্টেপে আমরা যাব কি, এখানে বলবো ইলেকট্রনের গ্রহণ বর্জন। কি লিখলাম, অর্থাৎ এই স্টেপে কি যাচ্ছে, ইলেকট্রনের গ্রহণ বর্জন। কিসে রূপান্তরিত হলো, এটাও আমরা আগে জেনে এসেছি যে ইলেকট্রন কেউ যদি ত্যাগ করে দেয় সেটা আর পরমাণু থাকে না, সেটা কিন্তু কোথায় চলে যায় না, আয়নে চলে যায়, এটা ক্যাটায়ন হবে। অর্থাৎ সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়ে গেল। অপরদিকে ক্লোরিন, এটাও জানি ইলেকট্রন গ্রহণ করলে, যেহেতু ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ যুক্ত, ইলেকট্রন গ্রহণ করলে এ কি হয়ে গেল না মাইনাস চার্জ হয়ে গেল। তাহলে সোডিয়াম প্লাস ইলেকট্রন ত্যাগ করার ফলে সোডিয়াম প্লাসে গেল, আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার ফলে কি হয়ে গেল মাইনাস, ক্যাটায়ন ও অ্যানায়নে রূপান্তরিত হয়ে গেল। এখন ক্যাটায়ন অ্যানায়ন যদি ইলেকট্রন আদান গ্রহণ বর্জনের ফলে তারা তৈরি হয়ে যায়, তাহলে বিপরীত দুটো আধান তৈরি হলো। এই বিপরীত আধান বা বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর একেই বলে স্থির তাড়িতিক আকর্ষণ বা স্থির তড়িৎ আকর্ষণ। এই বিপরীত চার্জ দুটো স্থির তড়িৎ আকর্ষণ দ্বারা এরা পরস্পর যুক্ত হয়ে NaCl, Na আর Cl দুটো আয়ন পরস্পর যুক্ত হয়ে জোটবদ্ধ হয়ে তারা এইরূপ যৌগে রূপান্তরিত হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরিন পরমাণু দুটি ইলেকট্রন, একটা গোটা ইলেকট্রন এখানে গ্রহণ বর্জন হয়েছে, একটা ইলেকট্রন, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে। কেন করেছে না, তাদের ওই সর্ববহিষ্ঠ কক্ষে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইছে, গ্রহণ করে তার কিসে রূপান্তরিত হলো না ক্যাটায়ন ও অ্যানায়নে। এই ক্যাটায়ন অ্যানায়ন কি করলো, দুটো বিপরীত আধান পরস্পর আকৃষ্ট করলো, স্থির তাড়িতিক আকর্ষণে সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। একটা উদাহরণ দেখালাম, এরকম অনেক উদাহরণ হবে, তোমরা অবশ্যই সেগুলো প্র্যাকটিস করবে। আর একটা একটু অন্য ধরনের একটা, তাহলে আমরা আয়নীয় যৌগ হিসাবে একটা সরল আয়নীয় যৌগ সোডিয়াম ক্লোরাইডের গঠনটা দেখলাম, যা কোশেলের নীতি অনুযায়ী। এবার আরেকটু বড় আয়নীয় যৌগ অ্যালুমিনিয়াম অক্সাইড, তার গঠন কিভাবে হয় সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তুলনামূলকভাবে যৌগটি
পরমাণুর সংখ্যা বেশি আছে, অ্যালুমিনিয়াম দুটো আছে আর অক্সিজেন তিনটে আছে। তাহলে এর রাসায়নিক বন্ধন কিভাবে গঠিত হয় সেটা দেখো। তাহলে অ্যালুমিনিয়াম দুটো আছে, আমরা অ্যালুমিনিয়াম দুটোকে পরপর নিচে লিখব। যতগুলো পরমাণু থাকবে গঠন করার সময় সেই পরমাণুগুলোকে কিন্তু আমাদের রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে অ্যালুমিনিয়ামের পরমাণু লিখলাম। এবার পদ্ধতি অনুযায়ী অ্যালুমিনিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখব। অ্যালুমিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 13, তার ইলেকট্রন বিন্যাস কি হবে 2 8 3। এবার অক্সিজেন কটা আছে, অক্সিজেন আছে তিনটে পরমাণু, তাহলে তিনটে অক্সিজেন পরমাণু একটু ওদের উপর নিচে লিখলাম, প্রত্যেক প্লাস দিলাম এখানে, কেন অ্যালুমিনিয়ামের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বন্ধন হবে। এবার অক্সিজেন তিনটে পরমাণু লিখেছি, তো তিনটে পরমাণুতে যে কোনো একটা পরমাণু ইলেকট্রন বিন্যাস নিচে দিলাম। বাইরের কক্ষে থাকে 6টা ইলেকট্রন, পরমাণু ক্রমাঙ্ক এর 8, তাহলে 2 6। এই যে 2 6 এর তিনটে অক্সিজেনকেই কিন্তু এ তার ইলেকট্রন বিন্যাস বোঝাচ্ছে। এইবার দেখো ইলেকট্রন ডট গুলো দেবে, ইলেকট্রন ডট গঠন করেছে, তাহলে পরমাণুগুলোর ইলেকট্রন ডট গুলো রিপ্রেজেন্ট করব। তাহলে অ্যালুমিনিয়ামের বাইরের কক্ষে আছে তিনটে ইলেকট্রন, 1 2 3, ঠিক এই অ্যালুমিনিয়ামের হবে 1 2 3। অক্সিজেনের বাইরে কটা ইলেকট্রন আছে 6টা ইলেকট্রন, তাহলে 6টা বসাতে হবে 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 এই দিকটা। এইবার অষ্টক পূর্তি নীতিতে ফিরে যায়। কি করবে অ্যালুমিনিয়াম, তার বাইরের কক্ষে তিনটে আছে, তিনটে ইলেকট্রন ত্যাগ করে তার আগের কক্ষ 8টা করতে চাইবে। অক্সিজেন গুলো কি করবে, বাইরের কক্ষে 6টা আছে, সে তাহলে কি করে ইলেকট্রন না ত্যাগ করে ইলেকট্রন গ্রহণ করে 8টা হওয়া তার কাছে সহজ, তাই অক্সিজেন দুটো ইলেকট্রন নেই। তাহলে উপরের অক্সিজেনের দেখো 6টা আছে, দুটো ইলেকট্রন নিলে কি করবে, এই অ্যালুমিনিয়াম দুটো ইলেকট্রন অক্সিজেনকে দিল। এখন একটা ইলেকট্রন আছে, তাহলে এই এর পরে অক্সিজেন এলাম, এই অক্সিজেনও দুটো ইলেকট্রন দরকার, এই অ্যালুমিনিয়ামের কাছ থেকে একটা ইলেকট্রন নিল। আর এই অ্যালুমিনিয়ামের ইলেকট্রন দেওয়ার ক্ষমতা নেই, এই কিন্তু তিনটে ইলেকট্রন দিয়ে দিয়েছে। অপরদিকে আরেকটি অ্যালুমিনিয়াম সে কি করবে, একটা ইলেকট্রন এই অক্সিজেনকে দেবে আর বাকি দুটো ইলেকট্রন নিচের যে অক্সিজেন আছে সেই অক্সিজেনকে দিল। তাহলে কি হলো, দুটো অ্যালুমিনিয়াম মোট 6টা ইলেকট্রন, তিনটে অক্সিজেন, যা প্রত্যেকের দুটো করে ইলেকট্রন ঘাটতি ছিল, ওই 6টা ইলেকট্রন নিয়ে প্রত্যেকেই তাহলে দুটো অ্যালুমিনিয়াম পরমাণু তিনটে করে ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে দুটো অ্যালুমিনিয়াম পরমাণু তিনটে করে ইলেকট্রন ত্যাগ করার জন্য 3 একক ধনাত্মক আধানে রূপান্তরিত হলো। আর তিনটে অক্সিজেন পরমাণু এভাবে লিখতে হবে, তিনটে অক্সিজেন পরমাণু, আর পরমাণু নেই, তারা দুটো করে ইলেকট্রন গ্রহণ করেছে, তাই প্রত্যেকে তাহলে 2 একক ঋণাত্মক আধানে রূপান্তরিত হবে। ইলেকট্রন বর্জন করলে ধনাত্মক হয় আর ইলেকট্রন গ্রহণ করলে তারা ঋণাত্মক আধানে আহিত হয়। তাহলে অক্সিজেন 2 একক করে ঋণাত্মক আধানে আহিত হলো। এখানে আমরা যেটা লিখতে হয়, কি লিখতে হয়, ইলেকট্রন গ্রহণ বর্জন। গ্রহণ বর্জন। পরের স্টেপ কি হবে না, এই যে দুটো অ্যালুমিনিয়াম ধনাত্মক আয়ন আর তিনটি অক্সিজেন ঋণাত্মক আয়ন এবার স্থির তাড়িতিক আকর্ষণ দ্বারা ওরা জোটবদ্ধ হলো। জোটবদ্ধ হয়ে কিসে রূপান্তরিত হলো, দুটো অ্যালুমিনিয়াম, ঠিক সংকেতটা এইভাবেই তৈরি হয় যে আমরা অ্যালুমিনিয়াম সংকেত তৈরি করি, তাহলে দুটো অ্যালুমিনিয়াম পরমাণু সংখ্যাটা নিচে চলে এলো, আর তিনটে অক্সিজেন O3, তিনটে অক্সিজেন পরমাণুর পারমাণবিক সংখ্যাটা নিচে চলে এলো, তৈরি করলো অ্যালুমিনিয়াম অক্সাইড। বিপরীত আধান, স্থির তাড়িতিক আকর্ষণ, তৈরি করলো অ্যালুমিনিয়াম অক্সাইড নামক তড়িৎযোজী যৌগ। এইভাবে আমরা আরো যে তড়িৎযোজী যৌগ আছে এইভাবে ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে সর্বশেষ স্থির তাড়িতিক আকর্ষণের মধ্য দিয়ে আমরা যৌগ গঠন করব। অন্যান্য যে সমস্ত তড়িৎযোজী যৌগ আছে তোমরা প্র্যাকটিস করবে এই পদ্ধতিতে, দেখবে খুব সহজেই আমরা আয়নীয় যৌগগুলো কোষেলের নীতি অনুযায়ী যৌগ গঠন আমরা সহজে শিখে নিতে পারবো।
মনে রাখবে তড়িৎযোজী যৌগ, কিন্তু এর আগেও বলেছি তড়িৎযোজী যৌগ কোনটা সেটা সহজেই আমরা বুঝে নেব তার সংকেত দেখে। কারণ সংকেতে থাকবে ধাতু এবং অধাতু, ধাতু অধাতু থাকলেই এই ইলেকট্রন গ্রহণ বর্জন নীতির মধ্য দিয়ে তারা কিন্তু যৌগ গঠন করবে। ঠিক আছে, আপাতত আমরা তড়িৎযোজী যৌগ জানলাম। আজকের আমরা এই তড়িৎযোজী যৌগটাই তোমরা পাঠ গ্রহণ করলে, পরের দিন আমরা সমযোজী যৌগ নিয়েই শুরু করব। একটু আজকে কি হলো সেটাকে সাম আপ করে নিই। প্রথমে আমরা জানলাম রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন কি, রাসায়নিক বন্ধন কত রকমের হয়, আয়নীয় বন্ধন, সমযোজী বন্ধন, অসমযোজী বন্ধন, হাইড্রোজেন বন্ধন, ধাতব বন্ধন, এবং এই বন্ধনের পিছনে কারণ কি, অষ্টক সূত্র এবং দ্বৈত সূত্র। তারপরে আমরা আজকের তড়িৎযোজী বন্ধন নিয়ে আলোচনা করলাম। তড়িৎযোজ্যতা বা আয়নীয় যোজ্যতা কাকে বলে, তড়িৎযোজী বন্ধন বা আয়নীয় বন্ধন কাকে বলে, তড়িৎযোজী যৌগ আয়নীয় যৌগ কাকে বলে, কিভাবে আয়নীয় যৌগ বা তড়িৎযোজী যৌগ কোশেলের নিয়ম অনুযায়ী সংগঠিত হয়ে যৌগের গঠন তৈরি করে, সেটাকে আজ আমি দেখালাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, পরের দিন এবং সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস জেনেছি যে আয়নীয় যৌগ তার বিশেষ ধর্মগুলো কি, সেই ধর্মগুলো দেখবে সমযোজী যৌগের সঙ্গে এদের কিন্তু যথেষ্ট পার্থক্য আছে। বইটা অবশ্যই এর সঙ্গে বইটা পড়ে নেবে। তাহলে তড়িৎযোজী যৌগ নিয়ে আজকের পাঠদান এখানে শেষ করছি। পরের দিন আমরা সমযোজী যৌগ নিয়ে পাঠদান শুরু করব। ধন্যবাদ ছাত্রছাত্রীরা। ওকে।